কি হয়েছিল সেই রাতে, সেই গভীর অন্ধকার রাতে যেখানে 25 জন রানী সতী কিংবা জহর ব্রত পালন করেছিলেন? কে সেই রাজা যাকে প্রাসাদে পুড়িয়ে মারা হয়েছিল? এক গভীর অন্ধকার রাত, এক রাজপ্রাসাদ আর এক সিদ্ধান্ত যা ত্রিপুরার ইতিহাসকে চিরদিনের জন্য রক্ত মাখা করে দিয়েছিল। একজন রাজা প্রাসাদের আগুনে পুড়ে মারা গেলেন, আর তার মৃত্যুর পরেই 25 জন রানী, পুরো 25 জন রানী একসঙ্গে অগ্নিতে ঝাঁপ দিলেন। এটা কি সত্যি ধর্ম, নাকি লুকিয়ে রাখা এক রাজনৈতিক হত্যার গল্প? ত্রিপুরার মাণিক্য রাজবংশের ইতিহাসে বহু রাজা, বহু যুদ্ধ, বহু সংস্কার আছে, কিন্তু এমন এক অধ্যায় আছে যেটা অনেক বইয়ের ভাঁজে লুকানো, অনেক গবেষণার মাঝেও চাপা। আজ আমরা এই অধ্যায় খুলে দেখব সেখানে কি হয়েছিল। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। রাজধর মাণিক্যের সিংহাসনে আরোহণ, তার বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রাসাদে আগুন দিয়ে তাকে হত্যা, এরপর 25 জন রানীর জহর ব্রত কিংবা সতী ব্রত। এই গল্পে আছে রাজনীতি, বিশ্বাসঘাতকতা, এই গল্পে আছে রাজনীতি, গভীর ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং নারীর সবচেয়ে ভয়াবহ আত্মত্যাগ কিংবা অন্য কিছু। 1683 খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজদরবারের নতুন রাজা হন রাজধর মাণিক্য। তিনি ছিলেন তরুণ, উচ্চাভিলাষী এবং কঠোর শাসনের পক্ষপাতী। তার ধারণা ছিল একজন রাজার ক্ষমতা কখনোই দুর্বল হতে পারে না। তিনি শুরুতেই রাজদরবারে বড় ধরনের সংস্কারের পক্ষপাতী হন এবং ধীরে ধীরে কিছু সংস্কার সাধন করেন কঠোর হাতে। কিন্তু প্রতিটি পরিবর্তনে রাজপরিবারের সভাসদ এবং নিকটাত্মীয়রা শত্রুমূলক আচরণ করে। তাদের পছন্দ হয়নি রাজার স্বৈরাচারিতা বা স্বেচ্ছাচারিতা এবং কঠোরতা। কিছু সামন্ত, কিছু রাজপরিবারের সদস্য, এমনকি রাজদরবারের ভিতরকার কেউ কেউ তার এই কঠোরতার বিরুদ্ধে দাঁড়াতে শুরু করে। রাজমালায় বলা হয়েছে, প্রথম দিন থেকেই তিনি ঘোর শত্রুর সংঘাতের মধ্যে পড়েন এবং তার শত্রু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। রাজধর মাণিক্য ছিলেন নীতিবান শাসক, কিন্তু কূটনীতিতে অভিজ্ঞ ছিলেন না। তিনি সরাসরি কথা বলতেন, ভুল ত্রুটি চোখে পড়লে শাস্তি দিতেন। এর ফলে প্রভাবশালী কয়েকজন সামন্ত তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। গোপনে তৈরি হতে থাকে একটি গভীর ষড়যন্ত্র। তারা ভাবলেন এই রাজার অধীনে ক্ষমতা দিন দিন কমবে, তাই তাকে সরিয়ে দেওয়াই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল। তবে তারা জানতো রাজাকে খোলা যুদ্ধে হত্যা করা সম্ভব নয়, তাই পরিকল্পনা করে আগুনের আশ্রয় নেওয়া হয়। আগুনের ভয়াবহতা, আগুনের বিশৃঙ্খলা, আগুনের মৃত্যু সব কিছু মিলিয়ে এটাকে দুর্ঘটনা বলে চালানো সহজ হবে, এই ধরনের ষড়যন্ত্র তারা পরিকল্পনা করেছিল। কি হয়েছিল সেই রাতে? সেই রাত প্রাসাদে আগুন, একটি অন্ধকার রাত। রাজা তখন তার কক্ষে বিশ্রামে, হঠাৎ চারিদিকে ধাউ ধাউ করে আগুন। কারা আগুন লাগালো? রাজমালা কোনো নাম উল্লেখ করে না, কিন্তু ইঙ্গিত দেয় এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রাসাদ ছিল কাঠ এবং দাহ্য পদার্থে তৈরি। আগুন ছড়াতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। রাজার দেহরক্ষীরা পৌঁছাতে পারেনি, চারিদিকে শুধু আগুন আর আগুন। বেরোনোর রাস্তা বন্ধ ছিল, কেননা সেটা ছিল পূর্ব পরিকল্পিত। রাজধর মাণিক্য রাজদরবারের সবচেয়ে নিষ্ঠুর খেলায় পরাজিত হলেন বিশ্বাসঘাতকতার খেলায়।
তিনি প্রাসাদের মধ্যে জীবন্ত পুড়ে মারা গেলেন। কি অবাক লাগে, একজন রাজা ষড়যন্ত্রের শিকার হন এবং তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। রাজতন্ত্রের ভিতরে কি কঠোরতা লুকিয়ে থাকে। ক্ষমতা নিষ্ঠুরতার প্রতিচ্ছবি। রাজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই প্রাসাদে কান্না চিৎকার, সারা রাজ্যব্যাপী আত্মচিৎকার শুরু হয় আতঙ্ক। আর এক্ষেত্রে আরেকটা প্রশ্ন জাগে, নতুন রাজা কে হবেন? ষড়যন্ত্রকারীরা কারা ছিল? এই বিষয়ে অনেকটাই ধামাচাপা দেওয়া হয়। এবার প্রশ্ন জাগে, রানীদের কি হবে? এই অবস্থায় রাজ পরিবারের একাংশ রীতির নাম করে রানীদের সামনে কঠিন সিদ্ধান্ত রাখে, জহরব্রত, অর্থাৎ স্বামীর মৃত্যুর পর আত্মাহুতি। রানীর জহরব্রত ত্রিপুরার ইতিহাসে এর চেয়ে ভয়াবহ দৃশ্য আর কখনো হয়নি। একসঙ্গে 25 জন রানী, পুরো 25 জন রানী সতী হওয়ার জন্য প্রস্তুত হলেন। অনেকে বলেন তারা স্বেচ্ছায় করেছিলেন, কিন্তু ইতিহাস বলছে সমাজের চাপ, রাজদরবারের চাপ, হুমকি, ভবিষ্যতের অনিশ্চয়তা, তাদের মান সম্মান সব মিলিয়ে তারা কোনো বিকল্প রাস্তা পাননি জীবন ধারণের জন্য। চিতা জ্বলে উঠল, আগুনের লেলিহান শিখা যখন আকাশ ছুঁতে চাইছে, রানীরা সিঁড়ি বেয়ে এগিয়ে আসছে ধীরে 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 শেষ যাত্রার জন্য। একজন নয়, দুজন নয়, পুরো 25 জন, এবং এরা ছিল রাজধর মাণিক্যের রানী। সেই মুহূর্তে ত্রিপুরার রাত যেন থমকে ছিল। কারো মুখে কথা নেই, কেউ চিৎকার করতে পারছে না, শুধু আগুনের শব্দ আর ইতিহাসের সবচেয়ে দুঃসহ অধ্যায়টি নীরবে গড়ে উঠছে। এই জহরব্রত ছিল রাজসতী প্রথার চরম রূপ। রানীদের দেবী স্বরূপ সম্মান দেওয়া হলেও তারা ছিলেন এক ভয়াবহ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্রকারীরা নিঃসন্তান করেছিল, ষড়যন্ত্রকারীরা নিঃস্ব করতে চেয়েছিল, ষড়যন্ত্রকারীরা রাজধর মাণিক্যকে একদম বংশ পরম্পরা হিসাবে নিঃশেষ করে দিতে চাইছিল। এর চেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়তো সারা ভারতবর্ষ বা এই উপমহাদেশ লিখতে পারেনি। আর এই বিষয়গুলি আমাদের অনেকটাই অজানা। প্রশ্ন হচ্ছে, কে দায়ী ছিল? রাজধর মাণিক্যের মৃত্যুর জন্য সত্যিকারের দায়ী কারা ছিল বা কে ছিল? রাজমালার নাম উল্লেখ করেনি, কারণ রাজবংশের সম্মান রক্ষার জন্য ইতিহাসকে প্রায় সম্পাদনা করা হয়। কিন্তু গবেষণায় ধারণা করা হয় রাজ পরিবারের একাধিক সদস্য, কয়েকজন শক্তিশালী সামন্ত এবং আভ্যন্তরীণ রাজনৈতিক শত্রুরা এই হত্যার সঙ্গে যুক্ত ছিল। তারা রাজাকে সরিয়ে দিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চেয়েছিল। রাজার কঠোর নীতির ফলে স্বার্থান্বেষী গোষ্ঠী শক্তিহীনতার ভয়ে ছিল। এতদিন তারা যে অধিকারগুলি ভোগ করছিল, রাজার কঠোরতা সেই অধিকারচ্যুত তাদের করেছিল। আর রানীদের জহরব্রত শুধুই ছিল এই ষড়যন্ত্রের একটি হৃদয় বিদারক উপসংহার। এই গল্প শুধু এক রাজা বা রানীর, এই গল্প শুধু এক রাজা বা 25 জন রানীদের নয়, এটা ক্ষমতার লড়াইয়ের গল্প, যেখানে রাজনীতি মানুষের জীবনকে ছাপিয়ে দেয়, যেখানে নারীরা সবচেয়ে বেশি মূল্য দিতে হয়, যেখানে ইতিহাসের পাতা কখনো সত্য বলে, কখনো বা সত্য লুকিয়ে রাখে। আমরা ত্রিপুরার গৌরবময় ইতিহাস জানি, কিন্তু এই অন্ধকার অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার রাজনীতি কতটা নিষ্ঠুর হতে পারে। রাজধর মাণিক্য ও তার 25 রানীর মৃত্যু আমাদের সামনে প্রশ্ন তুলে, সত্য কতটা লুকানো, ইতিহাস কতটা সম্পাদিত,
আর আমরা কি সেই লুকানো ইতিহাস জানতে প্রস্তুত? ত্রিপুরার ইতিহাস, মাণিক্য রাজবংশের ইতিহাস, বহু হত্যার ইতিহাস, প্রাসাদ ষড়যন্ত্রের ইতিহাস, সেই ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্ম বা বর্তমান প্রজন্মকে কখনো প্রেরণা যোগাবে, কখনো শিক্ষা দেবে, কখনো এগিয়ে যেতে, কখনো বা কঠিন বাস্তবতার মোকাবিলা করতে শেখাবে। আপনি যদি ত্রিপুরার আরও অজানা অধ্যায় জানতে চান, নিচে কমেন্টে লিখুন আরও চাই, ত্রিপুরার ইতিহাস আরও চাই। আর অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।